হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসিনুর রহমান খান। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন মেইনলি শুরু করা হয়েছিল, গত একটা লেকচার হয়েছিল। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, একটা ইম্পর্ট্যান্ট ক্লাসিফিকেশন। কিছু পয়েন্ট আমি নোট করে রাখছি, কারণ এতটা ভাস্ট এটা আসলে যে সংক্ষেপে বলা টাফ। তারপরেও চেষ্টা করবো যাতে সংক্ষেপে বোঝানো যায় এবং সবকিছুই মোটামুটি সহজভাবে আমরা আত্মস্থ করতে পারি এবং অন্তত পক্ষে পাসটা হয়ে যায়। এবং পেশেন্টও যদি আমাদের এখন প্র্যাকটিস লাইফে চলে যাব, যারা স্টুডেন্ট আছে তাদের জন্য, আর যারা অলরেডি আমরা প্র্যাকটিস লাইফে আছি তাদের জন্য, যাতে আমরা পেশেন্টটা মোটামুটি ডিল করতে পারি, বুঝতে পারি তার সেভিয়ারিটিটা কতটুকু, কি করতে হবে না করতে হবে। তো প্রথমেই চলে আসি হচ্ছে সোজা সবটা কেস নিয়ে অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে কথা বলবো। এটা একটা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে ছিল, যেটা আমরা 4টা টাইপ ছিল: অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক, অ্যাকিউট অন ক্রনিক। তো অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটার কি কি ফিচার আসে প্রথমেই বলে রাখি। অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ইজ মোর কমন ইন স্মল গাট। স্মল গাটে এটা একটু বেশি হয়। লার্জ গাটে ইউজুয়ালি ক্রনিক ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনগুলো পাই, অথবা অ্যাকিউট অন ক্রনিক পাই। অর্থাৎ আগে ক্রনিক ছিল, হঠাৎ করে ওটা একটা অ্যাকিউট অ্যাটাক হয়েছে। অর্থাৎ একদম হুট করে ফিচার সচরাচর লার্জ গাটে একটু কম। তার মানে যে না হয় না, মেডিকেলে কোনো কিছু এমন যে হয় না, হইতেই পারে, বাট তুলনামূলকভাবে কম হয়। এখন তাহলে আমরা অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে কি কি ক্লিনিক্যাল ফিচার পাবো। লাভ বেলির কথা শুরুতে বলে ফেলি। 4টা পয়েন্ট জানতে হবে, 4টা কথাই বলতে হবে, এবং 4টা কথা বলতে হলে পাস। অন্তত পক্ষে যদি কেউ জিজ্ঞেস করে, যেই সারি হোক, যে 4টা পয়েন্টের নাম বলতে পারলে পাস হয়ে যাবে। কি কি? পেইন, ভমিটিং, ডিস্টেনশন, কনস্টিপেশন। তাহলে কি কি বললাম? পেইন, ভমিটিং, ডিস্টেনশন, কনস্টিপেশন। এই 4টা একটু এখন ইলাবোরেট করব, তাইলে ব্যাপারটা সোজা হবে এবং আমরা 2টা গাটের ডিফারেন্সটাও বুঝে ফেলবো, যে স্মল গাট হলে এই 4টা ফিচার কিভাবে আসে, লার্জ গাট হলে এই 4টা ফিচার কিভাবে আসে। পেইন, প্রথমত যদি চিন্তা করি পেইনটা কেমন হয়। কলিকি পেইন। কলিকি পেইন মানে কি? টিউবুলার স্ট্রাকচার বা নলাকার স্ট্রাকচারে যে পেইনগুলো হয় সেটাকে বলা হয় কলিকি পেইন। এই পেইনটা পাওয়া যায়। এই পেইনটা হচ্ছে মানে যদি সোজা রুগীর ভাষায় বলি, তারা বলবে যে প্রচন্ড ব্যথা, মানে দুঃখু দুঃখু ব্যথা। দুঃখু দুঃখু কি মানে চাপ দিলে ব্যাপক ব্যথা পায়, এরকম একটা সিচুয়েশন থাকে। আমরা ধরতে দিচ্ছে না, এই ধরনের দুঃখ বলা হয়। পেশেন্ট এসে যখন বলবে যে দুঃখ ভাই, ব্যাপক দুঃখ, তো এটা দিয়ে বুঝতে হবে যে এটা কলিকি পেন। এই কলিকি পেন কোন কোন জায়গায় পাওয়া যায়? অনেক সময় স্যারের প্রশ্নটা করে ফেলতে পারে। বেসিক্যালি ইন্টেস্টাইনাল তো অবশ্যই পাওয়া যায়, গাটে পাওয়া যায়। আরেকটা টিউবুলার স্ট্রাকচার আছে আমাদের গল ব্লাডারে, এই পেইনটা পাওয়া যায়। আরেকটা টিউবুলার স্ট্রাকচার আছে ইউরেটার, ইউরেটারে এই পেইনটা পাওয়া যায়। ইউরেটারি কোলিক, এই টার্মটাই অনেক সময় আমরা শুনবো, বাইবাতেও বলতে হয়, স্যাররাও বলে, অনেক বই খাতাতেও পাওয়া যায়। তো এই 3টা জায়গায় আমরা কোলিকি পেইন পাই। তাহলে গাটে পাচ্ছি, এছাড়া আরো 2টা জায়গায় পাই। তাহলে কোনটা? একটা গল ব্লাডার আর একটা হচ্ছে ইউরেটার। তো এটা আমরা একটা এক্সট্রা নলেজ জেনে রাখলাম। এখন পেইনটা তাহলে কেমন? এইরকম একটা টিউবুলার শেপ অর্গানে, মাসকুলার টিউবুলার অর্গানে যে পেইনটা হয়। এখন প্রশ্ন হচ্ছে পেইনটা কেন হয়। যদি স্যার জিজ্ঞেস করে, সচরাচর জিজ্ঞেস করে না, যদি জিজ্ঞেস করে তাহলে স্যার বলতে হবে স্যার এটা তো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কেস। আমাদের নর্মাল ফিজিওলজি কি? নর্মাল ফিজিওলজি, আমাদের বডি সবসময় চায় নর্মাল ফিজিওলজি মেনটেন করতে। নর্মাল ফিজিওলজিতে কিন্তু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলে কিছু থাকবে না। ইন্টেস্টাইনে খাদ্য যাবে, কন্টেন্ট যাবে, এই কন্টেন্টটা সে পাস আউট করতে যাবে। তো এটাই তো নর্মাল ফিজিওলজি। এখন অবস্ট্রাকশনটা একটা প্যাথোলজি। এই প্যাথোলজিটারে বডি তো চেষ্টা করে ফিজিওলজিতে ফিরে আনতে। তার জন্য কি করে? বডি একটা কম্প্রেশনের প্রেশার দেয়, প্রেশার দিয়ে চায় সে ওই কন্টেন্টটাকে আউট করবে, এবং এই যে কম্প্রেস প্রেশারটা দেয়, এই প্রেশারটার জন্য মেনলি এই কলিকি পেইনটার সৃষ্টি হয়। এই টিউবুলার স্ট্রাকচার প্রেশারটা দেয়, এই প্রেশারের জন্য একটা কলিকি পেইনের সৃষ্টি হয়। তো এটা হলো মেইন কথা, যে এইভাবে একটা পেইন আসে। আবার অনেক সময় একদম টোটাল অ্যাবডোমিনাল পেইন নিয়েও আসতে পারে। এটা একটা কেস, যে সে আসতো টোটাল অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে। একটু হিস্ট্রি নিয়ে জানা যেতে পারে যে সে আসলে একটু সময় লেট করতে হয়তো, বা কোনো কোনো ক্ষেত্রে 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা লেটের জন্য একদম টোটাল অ্যাবডোমিনাল পেইন হয়ে যেতে পারে, যদি পেশেন্টের স্ট্র্যাঙ্গুলেশন থাকে। স্ট্র্যাঙ্গুলেটেড মানে যদি থাকে, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো হয়। স্ট্র্যাঙ্গুলেটেড অবস্ট্রাকশন যদি হয়, মানে সিরিয়াস কেস কিছু আছে, তো ওই ধরনের ক্ষেত্রে এরকম হয়ে যায়। তো তাহলে পেইনটা মেনলি কলিকি পেইন বলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে পেইন কার প্রধান ফিচার? স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি হয়, সেই ক্ষেত্রে পেইনটা সবার আগে আসবে। স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে পেইনটা সবার আগে আসবে, এটা মনে রাখতে হবে। নাম্বার 2 চলে আসি। তাহলে লার্জ ইন্টেস্টাইনে তুলনামূলক একটু ডাল হবে, একটু দেরিতে আসবে পেইনটা। আসবে না তা না, আসবে কিন্তু একটু পরে তুলনামূলকভাবে। এখন 2 নাম্বার পয়েন্ট কি ছিল? ভমিটিং। ভমিটিংটা কি? ভমিটিং হচ্ছে হলো আমাদের কন্টেন্ট বের করে ফেলা, তাই তো? স্টমাক বা স্মল ইন্টেস্টাইন পর্যন্ত যে কন্টেন্টগুলো আছে এটা বের করে ফেলা। এইটাও যত উপরে অবস্ট্রাকশন থাকবে, যত উপরে অবস্ট্রাকশন থাকবে, তার ভমিটিং এর ফিচার তত আগে আসবে।
স্বাভাবিক। কারো যদি একদম ডিউডেনামে অবস্ট্রাকশন থাকে, তাহলে আমি একটা খাবার খাচ্ছি, স্টমাক ক্রস করতে পারতেছে না, স্টমাকের পরে এই খাবারটা আবার ব্যাক করতে হইতেছে, তাহলে খাবারটা দ্রুতই বাইরে চলে আসতেছে। কারো আবার দেখা গেলো না ডিউডেনাম না, একদম আইলিয়ামের শেষ মাথায় একটা অবস্ট্রাকশন, তার মানে খাবার কিন্তু তার জেজুনাম পর্যন্ত যাচ্ছে, কিছু খাবার ওইখান থেকে অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, তারপরে আর যাইতে পারতেছে না, তার মানে তার ভমিটিংটা তুলনামূলক লেটে হবে। কারো লার্জ গাট অবস্ট্রাকশন, একদম সেই সিগময়েড কোলন অবস্ট্রাকশন আছে, তাহলে তার ভমিটিং এর ফিচার আসবে অনেক পরে, তার অনেক আগে অন্যান্য ফিচার তার চলে আসবে। তাহলে বোঝা যাচ্ছে যে ভমিটিংটা কাদের হয়, ভমিটিংটাও যদি আমার পেশেন্ট থাকে হচ্ছে স্মল বাউল অবস্ট্রাকশনে, এবং যত উপরের দিকে থাকবে তার ভমিটিং এর ফিচারটাও তত আগে আসবে। থার্ড কি ফিচার বললাম, থার্ড ফিচার আমাদের একদম শর্টকাটে বলতেছি। থার্ড ফিচারটা হচ্ছে হলো ডিস্টেনশন। ডিস্টেনশন মানে ফুলে যাওয়া, তাই তো? ডিস্টেনশন, এখন আমরা যদি একটু অ্যানাটমি চিন্তা করি, আমরা অ্যানাটমি চিন্তা করলেই দেখবো, আমি জাস্ট একদম খুব বাজে ভাবে একটু আর্ট করে দেখাই, তাহলে ব্যাপারটা মনে হবে আমাদের সবার। ঠিক আছে, আমি একটু আর্ট করে দেখাচ্ছি। যদি আমরা দেখি, আমরা যেটা দেখবো, আমার মনে হয় দেখা যাচ্ছে অ্যাবডোমিনের ঠিক মাঝখান বরাবর এরিয়াতে স্মল গাটটা থাকে, আর চারপাশ দিয়ে এইভাবে অ্যাসেন্ডিং কলন উঠে উঠে ট্রান্সভার্স কোলন হয়, ডিসেন্ডিং কোলন হয়, নেমে যায়। অর্থাৎ চার পাশে থাকে, দুই পাশে দুই ফ্ল্যাঙ্কে থাকে হচ্ছে আমাদের লার্জ গাট, এটুকু মনে রাখতে হবে। তাহলে যেহেতু স্মল গাটটা মাঝখানে থাকে, অর্থাৎ সেন্ট্রাল ডিস্টেনশন যদি থাকে, আমরা মোটামুটি শিওর থাকবো এটা আমার স্মল গাট অবস্ট্রাকশন। আর যদি দেখা যায় যে না, সেন্ট্রালি খুব একটা ডিস্টেন্ট না, দুইটা ফ্ল্যাঙ্কস তার ডিস্টেন্ডেড হয়ে আছে, দুইটা ফ্ল্যাঙ্কস দুই সাইডে ডিস্টেন্ডেড, তাহলে আমি মোটামুটি শিওর থাকবো এটা একটা লার্জ গাট অবস্ট্রাকশনের কেস। এখন এগুলা কেন, এখন তো আসলে আর খুব দ্রুত আমরা ইনভেস্টিগেশনে দিয়ে দিই, কিন্তু আমি একটা অজপাড়া গায়ে আসি, ওই জায়গায় আমার ইনভেস্টিগেশনের সুযোগ নাই, প্রচন্ড পেটে ব্যথা, আমি তো তখন আমার ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো করতে হবে, তো ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দিতে আমি অন্তত পক্ষে ডায়াগনোসিস করতে পারি যে কোন জায়গায় কি সমস্যা হচ্ছে, আমি তাকে কোন পর্যন্ত রেফার করবো, আজকের মধ্যেই পাঠাইতে হবে, এখনই পাঠাইতে হবে, নাকি একটু আমি আধা ঘন্টা অপেক্ষা, 2 ঘন্টা অপেক্ষা, 6 ঘন্টা, 10 ঘন্টা, রাতটা অপেক্ষা করতে পারবো। এগুলার জন্য আসলে আমার এই টেস্ট পরীক্ষাগুলো করে দেখা বা এই ইনফরমেশন গুলো জানা, এবং অবশ্যই স্টুডেন্টদের তো জানতেই হবে। তো তাহলে কি বললাম, সেন্ট্রাল ডিস্টেনশন হয় হচ্ছে আমাদের স্মল গার্ড অবস্ট্রাকশনে, আর বোথ ফ্ল্যাঙ্কসে ডিস্টেনশন হয়ে যায় হচ্ছে আমাদের লার্জ গার্ড অবস্ট্রাকশনে। এই ডিস্টেনশনটা আগে আসে লার্জ গার্ড অবস্ট্রাকশনের ক্ষেত্রে। কেন আগে আসে? কেননা পেইনটা একটু পরে আসে, সোজা কথা যেটা, পেইনটা একটু পরে আসতেছে, তার আগে তোমার লার্জ গাটে খাবার আস্তে আস্তে যায়, জমতাস 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 জমে জমে ফুলতেছে, ফুলে ফুলে তারপরে এই ধরনের পেশেন্টের একটা চমৎকার হিস্ট্রি থাকে, যেটা 4 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে কনস্টিপেশন। অর্থাৎ এই ধরনের পেশেন্ট কিন্তু আমার কনস্টিপেশনের হিস্ট্রি দিবে। তাহলে কনস্টিপেশনটা মেইনলি লার্জ গাটের ফিচার স্মল গাটের পেশেন্টের যে হবে না তা না, হইলে অনেক দেরিতে হয়, তার আগে স্মল গাটের পেশেন্ট অ্যাকিউট অবস্ট্রাকশনের কারণে দৌড়ায় চলে আসবে আপনার কাছে। কিন্তু লার্জ গাটের পেশেন্টের একটা কমন ফিচার থাকে কনস্টিপেশন। কনস্টিপেশনের ব্যাপারে একটা কথা বলে, কনস্টিপেশন আমার দুই ধরনের, এটা স্যার ধরবেই, কনস্টিপেশন দুই ধরনের, একটা হচ্ছে অ্যাবসোলুট কনস্টিপেশন আর একটা হচ্ছে রিলেটিভ কনস্টিপেশন। ফিসেস এবং ফ্ল্যাটাস দুইটাই যদি অফ হয়ে যায় তাহলে ওটা অ্যাবসোলুট, যেটাতে শুধু ফিসেস অফ হয়েছে কিন্তু ফ্ল্যাটাসটা আমার ঠিকই আছে, সেটা হচ্ছে রিলেটিভ কনস্টিপেশন। রিলেটিভ কনস্টিপেশন ইজ বেটার দেন অ্যাবসোলুট কনস্টিপেশন। তাহলে এই চারটা যে আমি পয়েন্ট বললাম, এই চারটা পয়েন্ট আমি বলতে হবে ফর পাস, এবং এই চারটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। আরও আছে অ্যাসোসিয়েটেড ফিচার, আরও আছে, সেগুলোও বলবো, কিন্তু এই চারটা আমার জানতেই হবে। আর একটু আমি একটু কিছু পয়েন্ট নোট করে রাখছি, সেগুলো একটু বলে দিব। ব্যাস, মোটামুটি এই কয়েকটা কথা জানতে হবে চারটা ফিচার সময়। এখন চলে আসি হচ্ছে আর কি অ্যাসোসিয়েটেড ফিচার জানতে হবে। অ্যাসোসিয়েটেড ফিচারের মধ্যে প্রথমে যেটা জানা হচ্ছে যে হচ্ছে পাইরেক্সিয়া, জ্বর আছে কিনা। নর্মাল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে খুব একটা জ্বর হয় না। কখন হয়? যদি স্ট্র্যাঙ্গুলেশন থাকে, যদি পারফোরেশন অফ গাট হয়ে থাকে। যদি পারফোরেশন অফ দ্য গাট হয় তাহলে কি হতে পারে? পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে, সেই ক্ষেত্রে একদম পাইরেক্সিক পেশেন্ট থাকবে। স্ট্র্যাঙ্গুলেশন হয়ে আছে, ওই জায়গায় দেখা যাচ্ছে গ্যাংগ্রিন ফর্মেশন হচ্ছে, খুব দ্রুত ব্লাড সার্কুলেশন অফ, তখন তাড়াতাড়ি একটা পাইরেক্সিয়া এবং মানে হাই রিস্ক টেম্পারেচার থাকতে পারে, তাহলে পাইরেক্সিয়া একটা ফিচার। আরেকটা কি ফিচার থাকতে পারে? আরেকটা ফিচার থাকতে পারে হচ্ছে শকের। আমার কাছে পেশেন্ট আসছে, আমি দেখতেছি তার পালস ভালো না, তার বিপি অনেক লো, কারণ কি? এই শকের ফিচারটা থাকার, শকের ফিচারটা থাকার কারণ হচ্ছে তার তো আসলে কোনো কিছু অ্যাবজর্ব হচ্ছে না, সে যে খাচ্ছে, তার তো স্মল গাট অবস্ট্রাকশন, তার তো কোনো কিছু অ্যাবজর্ব হচ্ছে না, তার
পর্যাপ্ত পরিমাণে সার্কুলেটেড ব্লাড ওইভাবে যাইতে পারতেছে না, তখন তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি কারণে পেশেন্ট আলটিমেটলি শকের দিকে যেতে পারে, তো ফ্লুইড অ্যাবজর্পশন হচ্ছে না, বডি ফ্লুইড কমে যাচ্ছে। এই সমস্ত কারণে দেখা যাচ্ছে তখন তারা আমরা শকের ফিচার পাই। আর একটা টার্ম বলে ফেলছি, এটাও একটা ফিচার, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। মোটামুটি সবগুলা ইলেকট্রোলাইট এই সময় হাইপো হয়ে যায় বা কমে যায়। হাইপোনাইট্রেমিয়া, হাইপোপটাশেমিয়া, তারপরে বা হাইপোক্যালিমিয়া যেটা বলি আমরা, তারপরে হাইপোক্লোরিমিয়া অর্থাৎ ক্লোরিনও কমে যায়। অর্থাৎ এই আমরা যখন এই ইনভেস্টিগেশনগুলো করবো এই ফিচারগুলো পাবো। আচ্ছা, আরও কিছু চিন্তা করি। এটা তো আমরা দেখলাম ধরলাম, এখন যদি আমরা টেন্ডারনেসের কথা চিন্তা করি, যদি পেশেন্টের স্ট্র্যাঙ্গুলেশন থাকে তা প্রচন্ড পেইন থাকবে এবং রিবাউন্ড টেন্ডারনেস থাকতে পারে। আমি চাপ দিয়ে হাত ওঠানোর সাথে সাথে উফ করে উঠবো, রিবাউন্ড টেন্ডারনেস আমরা স্ট্র্যাঙ্গুলেশনের সময় পাই। আরেকটা জিনিস আছে লার্জ গাট অবস্ট্রাকশনের ক্ষেত্রে পাওয়া যায়, সেটা হচ্ছে লার্জ গাট অবস্ট্রাকশনে বেশিরভাগ সময় পেরিস্টালসিস ইনক্রিজ করে, এবং এতটা ইনক্রিজ করে দেখা যাবে আপনি ফ্ল্যাঙ্কে দেখতে পারবেন একদম পেরিস্টালটিক একটা মুভমেন্ট হচ্ছে। আপনি দেখবেন ডান পাশ থেকে বাম পাশের দিকে, রাইট টু লেফট আপার রিজনে একটা পেরিস্টালটিক মুভমেন্ট হচ্ছে। তারপরে আপনি দুইটা ফ্ল্যাঙ্কে পাবেন তো পাবেন, কিন্তু আরেকটা ব্যতিক্রমও আছে, প্যারালাইটিক আইলিয়াসে কিন্তু কোনো পেরিস্টালসিস আমি দেখতে পারবো না, ওটাও তো একটা ডিফারেন্সিয়েট করার জন্য ব্যাপার আমার, তো এটা আমার জানতে হবে। প্যারালাইটিক আইলিয়াসে আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, প্যারালাইটিক আইলিয়াস যদি দেখি, প্যারালাইটিক আইলিয়াসে আমরা কোনো ওই পেরিস্টালসিসটা পাবো না, ওটাও তো অবস্ট্রাকশনই, কিন্তু আমরা এই যদি লার্জ গাট অবস্ট্রাকশন হয় এমনি, তাহলে দেখা যায় পেরিস্টালসিক মুভমেন্টটা ইনক্রিজ করে, স্মল গাটের ক্ষেত্রে অনেক সময় ইনক্রিজ করে। আরেকটা জিনিস, এখন আমার কাছে স্টেথোস্কোপ আছে, আমি একটু বাউল সাউন্ডটা দেখতে যাবো। বাউল সাউন্ড দেখতে দেখা যাবে প্যারালাইটিক আইলিয়াস ছাড়া অন্যান্য ক্ষেত্রে বেশিরভাগ সময় তাতে বাউল সাউন্ডটাও ইনক্রিজ করে দেয়, বাউল সাউন্ডটা বেশি ইনক্রিজও করে দেয়। এটা আমরা অনেক সময় পাওয়া যায়, একদম যে পাওয়া যায় না তা না, এটাও একটা অস্কালিটি। তবে এই ফাইন্ডিং গুলা রেয়ার, এত না বললেও চলবে, এত না জানলেও চলবে, আমার পেশেন্টের ক্লিনিক্যাল সাইন সিমটমটুক বলতে পারলে এনাফ। তারপরে চলে আসি হচ্ছে সাইন সিমটম বলার পরে আমাদের কি করতে হয়। আমাদের একটা পেশেন্ট ডিলের ক্ষেত্রে সাইন সিমটমের পরে আসে হচ্ছে ইনভেস্টিগেশন। কি ইনভেস্টিগেশন করব? প্রথম একদম সস্তা একটা ইনভেস্টিগেশন আছে, প্লেন এক্স রে অ্যাবডোমিন ইরেক্ট পোস্চার এপি ভিউ। প্লেন এক্স রে অ্যাবডোমেন, পেশেন্ট দাঁড়ায় থাকবে, ইরেক্ট পোস্টারে করতে হবে এপি ভিউ, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। এখানে স্মল গাট এবং লার্জ গাট আলাদাও করে ফেলতে পারবো। স্মল গাটের ক্ষেত্রে হচ্ছে মাল্টিপুল এয়ার ফ্লুইড লেভেল, মাল্টিপুল এয়ার ফ্লুইড লেভেল পাবো, দেখা যাবে 2, 3, 4টা লাইন আছে এয়ার ফ্লুইড লেভেল, একদম বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়ালি পাওয়া যায়। আর যদি লার্জ গাট অবস্ট্রাকশন হয় তখন দেখা যাবে টায়ার লাইক শ্যাডো পাওয়া যাবে দুইটা ফ্ল্যাঙ্কে উপরের দিকে, অর্থাৎ যে জায়গা দিয়ে আমাদের লার্জ গাটটা অ্যানাটমিক্যালি আছে ওই জায়গাতেই দেখা যাবে টায়ার লাইক শ্যাডো পাওয়া যাবে, থিক হস্টেশন টাইপের লার্জ গাটের এই ফিচারটাই পাওয়া যাবে। একটা ইনভেস্টিগেশনই এনাফ, কিন্তু আমরা তো এখানে একটা ইনভেস্টিগেশন করি না, আরও কিছু ইনভেস্টিগেশন করতে হয়, রিলেটিভ ব্লাডের কিছু ইনভেস্টিগেশন করতে হয়, দেখতে হবে তার আপনার লিউকোসাইটের কাউন্ট কেমন আছে। যদি দেখা যায় যে স্ট্র্যাঙ্গুলেশন বা এই ধরনের কোনো সমস্যা হতে পারে, নিউট্রোফিলের কাউন্ট বেড়ে যাবে, তো এই জন্য এগুলো করতে হয়। আরেকটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন আছে, সেটা হচ্ছে কন্ট্রাস্ট এক্সরে, ব্যারিয়াম ফলো থ্রু এক্সরে, ব্যারিয়াম এনেমা। কন্ট্রাস্ট এক্সরে কি করতে হয়, ব্যারিয়াম এক্সরে কি করতে হয়, সচরাচর এর আরও কন্ট্রাইন্ডিকেটেড। যদি স্মল গার্ড অবস্ট্রাকশন হয় তখন ব্যারিয়াম তো পাস করবে না, আরও এটা অ্যাগ্রাভেট করে অবস্ট্রাকশনকে, এই জন্য এটা না দেওয়াই ভালো, না করাই ভালো। একটা ক্ষেত্রে আবার করা যায়, কোন ক্ষেত্রে? ইন্টুসাসেপশনের পেশেন্ট যদি হয়, যেটা সচরাচর বাচ্চারা হয়, ওই ক্ষেত্রে ব্যারিয়াম এনেমা ভালো কাজ করে। কিভাবে কাজ করে? একে তো ডায়াগনোসিসে হেল্প করে, 2 নাম্বার ওর সময় এই ব্যারিয়াম এনেমা দিলে ইন্টুসাসেপশনের এই লুপটা খুলেই যায়, মানে এই যে একরকম একটা নট হয়ে থাকে, একটা ভিতরে একটা গাটার অংশ ঢুকে থাকে, এটা খুলে যায়, তার মানে এটা অ্যাজ ওয়েল এস ডায়াগনস্টিক অ্যাজ ওয়েল এস থেরাপিউটিক দুইটা ইফেক্ট আমাকে দেয়। এই জন্য ওই ক্ষেত্রে ব্যারিয়াম এনেমাটা ইউজ করা যায়, অন্যান্য ক্ষেত্রে ব্যারিয়াম ফলো থ্রু এক্সরে বা এই ধরনের এক্সরে এই সময় দেওয়া হয় না। আরেকটা ইনভেস্টিগেশন আমরা কি করতে পারি, আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন। কেন করতে পারি? তার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ডু আই নো দ্য কজ? আমি তো অ্যাকুরেট কজটা জানি না, এমন হইতে পারে তার অ্যাসকারিয়াসিস ক্রাইসিস হয়ে আছে, স্মল গাটের একটা জায়গায় এইরকম একটা দলাপাইক্যা আছে কৃমির, অ্যাসকারিয়াসিসের একটা বিরাট সমস্যা হতে পারে, তাহলে আলট্রাসাউন্ডে ধরা পড়ে যাবে। হইতে পারে তার এই ফিমেল পেশেন্ট লার্জ ওভারিয়ান টিউমার, সে জানেই না, অ্যাসিমটোমেটিক টিউমার ছিল, টিউমার এতটাই বড় হয়েছে কমপ্রেস করে পুরা অবস্ট্রাকশন করে রেখে দিছে, হইতেই পারে। তো এই ধরনের কিছু প্যাথোলজি আছে, এই যে এটার জন্য আমাদের একটু এক্সরে করে দেখতে হবে, সরি আলট্রা করে দেখতে হবে। আরও আছে অনেক সময় যে ট্রাইকোবেজর্স বেজর্স, ওগুলো যে বলছিলাম যে কিছু ফরেন বডি খায় খায় ওটার ভিতরে বোলাস বানায় রেখে দেয়, ওইটা কিন্তু আমাদের আলট্রাতে ভালো আসবে। আরেকটা আরও আধুনিক করা হয় না, খুব রেয়ার করা হয়, কিন্তু আসলে জানতে হবে, সেটা হচ্ছে সিটি স্ক্যানও করা যায়, সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, একদম ক্লিন কার ডায়াগনস্টিক।
তো খরচটা বেশি, যেন আমরা প্লেন এক্স অ্যাবডোমেনে যাই। তো ইনভেস্টিগেশন মোটামুটি এগুলাই। এখন একটা জিনিস যেটা জানা দরকার, ডিডি কি আছে, এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে। অ্যাকিউট পেইন অফ দ্য অ্যাবডোমেন ছিল, তাহলে হইতে পারে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, পেরিটোনাইটিসও হইতে পারে, ওটা একটা কমপ্লিকেশন মেনলি। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হইতে পারে পেশেন্টের, অ্যাকিউট কোলিসিস্টাইটিস হইতে পারে পেশেন্টের, আরও আছে, অন্তত পক্ষে 3টা বলতে পারলেই হবে। তো অ্যাকিউট কেন বললাম, কারণ আমরা অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন পড়তেছিলাম, এই জন্য পড়া। এখন ইনভেস্টিগেশন করলাম, পেশেন্টের আসলো হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনই ধরা পড়লো। এখন আমি ট্রিটমেন্ট কি দিব? ট্রিটমেন্ট তো আমাকে দিতে হবে। প্রথমেই পেশেন্ট আসার পরে আমি করে দেবো সেটা হচ্ছে নাথিং পার ওরাল আনটিল ফার্দার অর্ডার, অর্থাৎ পেশেন্টকে আমি এনপিও করে দেবো, তাকে আমি মুখে কিছু দিব না। আইভি চ্যানেল ওপেন করব, তাকে আমি ফ্লুইড দিব, যে ফ্লুইডটা তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কারেক্ট করবে, এবং তাকে একটা গ্লুকোজ সাপ্লাইও দিতে হবে। ওই ফ্লুইডের মধ্যেই থাকবে, 5% ডিএনএস দিলেই এনাফ। আর ওনার সরাসরি ট্রিটমেন্ট হয়ে বলা দরকার না, কারণ ডিএনএস মিলায় দিতে হয়। তো এরপরে চলে আসি হচ্ছে আর কি দিব। আর হচ্ছে এনজি সাকশন দিব, নেজোগ্যাস্ট্রিক টিউব সাকশন দিব 2 ঘন্টা পর পর বা 3 ঘন্টা পর পর 4 ঘন্টা পর, পেশেন্টের সেভিরিটি বুঝছে। এটা হচ্ছে যখন আমি পেশেন্ট রিসিভ করবো তারপর আমার যে কাজগুলো করতে হবে, এনজি সাকশন দিতে হবে, নাথিং পার ওরাল করে দিতে হবে। দেন তার তো আমার এটা রিলিফ করতে হবে, এই সমস্যাটা রিলিফ করতে হবে। তার আগে হচ্ছে আমার একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক চালু করে দিতে হবে। এখানে দেওয়া ভালো, এক বা একাধিক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকও দেওয়া যেতে পারে, অ্যান্টিবায়োটিক প্লাস অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগও দেওয়া যেতে পারে। তো এটা আমরা দিব, দুইটা কম্বাইন করে দেওয়া যেতে পারে। আফটার দ্যাট এটা ছাড়া কি দিব, প্রচণ্ড পেন আছে, তাহলে তার একটু পেন রিলিফ করার জন্য একটা সিডাটিভ দিতে হবে। অনেক সময় ওটিতে মরফিন ইউজ করা হয়, এই ক্ষেত্রে এছাড়া একটা সিডাটিভ দিতে হবে, একটা মানে পেন কিলার দিতে হবে। কিন্তু পেন কিলারটা আবার এমন যতটা মানে সম্ভব একটু লো রেঞ্জের পেন কিলারটা আমি প্রিফার করি, বা আমার মনে হয় দেওয়া উচিত যে শুরুতে একদম এমন ইঞ্জেকশন দেওয়া ঠিক না যেটা ঘাট পারফোরেট করে ফেলে, বা এমন ওষুধ দেওয়া ঠিক না যেটা ঘাট পারফোরেট করে ফেলে। একটু লো পাওয়ারের জিনিস দেওয়া ভালো আমার ব্যক্তিগত মতে। তাহলে একটা সিডাটিভ দিব। আর কি আর করা যেতে পারে, যেটা হচ্ছে যদি লার্জ গাট অবস্ট্রাকশন মনে করি, সেই ক্ষেত্রে একটা এনেমা সিমপ্লেক্স দেওয়া যেতে পারে, 2টা এনেমা সিমপ্লেক্স দেওয়া যেতে পারে, যদি মনে করো অতটা সিরিয়াস না। এনেমা সিমপ্লেক্স কি, প্রশ্ন হচ্ছে এনেমা কি? এনিথিং পার রেক্টাল গিভেন ইজ এনেমা, সোজা বাংলা কথা যেটা, এনিথিং পার রেক্টাল দিলাম এনেমা। আর এনেমা সিমপ্লেক্স হচ্ছে যদি আমি কুসুম গরম সাবান পানি দিয়ে ওয়াশ আউট করি থ্রু অ্যানাল রুট, সেটা হচ্ছে অ্যানেমা সিমপ্লেক্স। এই অ্যানেমা সিমপ্লেক্সটা 6 ঘন্টার ডিফারেন্সে 2বার দিতে হবে। এতে যদি তার লার্জ গাট অবস্ট্রাকশনের জিনিসপত্র কন্টেন্ট বের হয়ে আসলো, যদি না আসে লেপারোটমি করতেই হবে। আর এমনিও যদি আমার স্মল গাট অবস্ট্রাকশন আমি মনে করি স্ট্র্যাঙ্গুলেশন বা ওরকম সিরিয়াস কিছু, তার দেখা যাচ্ছে যে পাইরেক্সিয়া আছে, পেশেন্ট একদম টক্সিক, যত দ্রুত পারা যায় ইমিডিয়েট ল্যাপারোটমি অ্যান্ড কারেকশন অফ দ্য অবস্ট্রাকশন। এটাই হচ্ছে আলটিমেট ট্রিটমেন্ট, ল্যাপারোটমি অ্যান্ড কারেকশন অফ দ্য অবস্ট্রাকশন, সার্জিক্যাল ট্রিটমেন্ট যেটা। এবং কমপ্লিকেশন কি কি আছে, আমি একদম মানে ভিডিও বড় হয়ে যাচ্ছে দেখে একদম গ্রস বলতেছি। কমপ্লিকেশনের মধ্যে যেগুলো আছে সেগুলো বলতে গেলে আসলে কমপ্লিকেশন আর কি হয়, কমপ্লিকেশন তো কোনো সময় পেশেন্ট মারাও যেতে পারে। প্রথমত যেটা কমপ্লিকেশন হয় সেটা হচ্ছে কিছু টিস্যু ড্যামেজ হতে পারে যদি স্ট্র্যাঙ্গুলেটেড থাকে, টিস্যু ড্যামেজ হতে পারে, কিছু নেক্রোটিক এরিয়া থাকতে পারে, ওই পরে ওই নেক্রোটিক এরিয়া একটু কাইটে ফেলে দিতে হয়, ফেলে দিয়ে যেটুকু ভালো আছে ওই দুটোকে কানেক্ট করে দিতে হয়। ঘাটের ক্ষেত্রে যেটা স্মল ঘাট স্ট্র্যাঙ্গুলেশন হয়ে গেলে এরকম হয়। আর একটা হতে পারে যদি পারফোরেশন হয়ে থাকে, অথবা যদি ওই নেক্রোটিক এরিয়া থেকে পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে। পেরিটোনাইটিস ডেভেলপ করলে পেশেন্ট সেপটিক শকে চলে যেতে পারে, তখন পেশেন্ট সার্ভাইভ করতেও পারে না পারে, একটা সিরিয়াস ইস্যু। আর একটা কমপ্লিকেশন হচ্ছে ডেথ, এই কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করে। মোটামুটি গ্রস বললাম, আমি এখন জাস্ট একটু চোখ বোলাই নেবো কোনো কিছু মিস হয়েছে কিনা দেখার জন্য, যদি না হয়ে থাকে আমি সামারাইজ করে শেষ করে দিব। আমার মনে হয় না কোনো কিছু মিস করলাম আমরা, কেননা সিরিয়ালি বলছি, ক্লিনিক্যাল ফিচার বলা হয়ে গেছে। আমরা জানি 4টা ক্লিনিক্যাল ফিচার টেস্ট বলতে হবে, এবং যদি একটু এক্সপ্লেন করে যেরকম আমি বললাম ওরকম বলা যায়, পুরোপুরি এতটাও বলতে হবে না, অল্প একটু এক্সপ্লেন করতে পারলে এনাফ। কোনটাতে স্মল গাটে কোন জিনিসগুলো আগে আসে, লার্জ গাটের অবস্ট্রাকশনে কোন জিনিসগুলো আগে আসে, অ্যাসোসিয়েটেড সিমটম বলা হয়ে গেছে, ডিডি বলা হয়েছে, ডিডি বলা হয়েছে, ইনভেস্টিগেশনও বলা হয়েছে, ট্রিটমেন্টও বলা হয়েছে, কমপ্লিকেশনও বলা হয়েছে, মোটামুটি সব শেষ। তো এইটাই অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এতটুকু জানলেই চলে। আর নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন নিয়ে আলোচনা করবো, এবং এটাও খুব দ্রুত আসবে। আর সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে, কেননা করোনা ভাইরাস ইজ ভেরি ডেঞ্জারাস থিং, স্প্রেডিং ডিজিজ, তাই একটু ঘরে থাকাটাই ভালো।
যদিও আমাদের দেশে কিন্তু যতটা আসলে পেশেন্ট ডায়াগনোসিস হচ্ছে তার চেয়ে অনেক বেশি পেশেন্ট, এটা আমার ব্যক্তিগত মত। কেন এটা প্রায় 80% পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে, অ্যাসিমটোমেটিকই ভালো হয়ে যায়, আর আমাদের সিমটম ছাড়া ওইভাবে ডায়াগনোস করা হচ্ছে না। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আসলে এবার সম্ভব না, এত ডেন্সলি পপুলেটেড কান্ট্রি আমাদের। তাই ঘরে থাকি, নিরাপদ থাকি। আর সামনে রোজা, এই যে রোজা শুরু হয়ে যাচ্ছে, সবাই রোজা টোজা করি। যারা মুরব্বী আছে তাদের ডায়াবেটিস থাকলে একটু চেকে রাখি, কি কিভাবে ফলো করতে হবে, ওই জিনিসগুলো মেনটেন করে চলি। আর সবাই সবার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ সব কিছুই খুব দ্রুত ভালো করে দিবে। ধন্যবাদ সবাইকে।